হচ্ছে পছন্দের গাড়ি আর পেছনে পছন্দের নারী নিয়ে বেরিয়ে পড়েছি স্বপ্ন পূরণের পথে। এই দেখো এখানে লরিটার অবস্থা দেখো, এই দেখো গরমে আর পারা যাচ্ছে না, তার মধ্যে মারাত্মক জ্যাম। এটা পুরো অ্যাক্সিডেন্ট জোন। আমরা এখন কিন্তু পার করছি হচ্ছে চপারন ফরেস্ট। হ্যাঁ সাইড দিয়ে দিয়েছি আমি। কিসের জ্যাম ভগবান জানে। এখন উল্টো দিক দিয়ে গাড়ি যেতে কিন্তু একমাত্র বিয়ারেই দেখবে। ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে হাঁটুতে ব্যথা। দেখেছো এটা কি পাগল হয়ে গেছে? আস্তে আস্তে না প্রচুর লাগা যাচ্ছে তো, বাম্পার বাঁচাচ্ছে। দেখেছো এটা কি পাগল হয়ে গেছে? পুরো রেন কভারটা পুরো এমনভাবে ফুলে আছে, ওকে এক্সট্রা মনে হচ্ছে। তো বন্ধুরা অবশেষে কিন্তু আজকে আমাদের সেই স্পেশাল দিনটা চলে এসেছে, যেই দিনটার জন্য আমরা বহুত দিন ধরে অপেক্ষা করেছি, বহুত বছর ধরে অপেক্ষা করেছি। কারণ আজকে আমরা বেরোতে চলেছি আমাদের স্বপ্নের উদ্দেশ্যে, যেই স্বপ্নটা আমরা এতদিন ধরে দেখে এসেছি, অনেকে ভিডিওতে দেখেছি। আর সেই রাস্তাতে আমরা আমাদের বাইক নিয়ে যেতে চলেছি হচ্ছে আমাদের স্বপ্ন পূরণের দিকে। এই প্ল্যানটা কিন্তু আমরা বহুত দিন ধরে করছি, বহুত বছর ধরে করছি, কিন্তু কোনো না কোনো কারণে কিন্তু আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এমনকি ব্যাগ গুছিয়েও আমরা ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছে আমাদের, না কোনো সময় ছুটির জন্য ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু আজকে আর না, আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা চলে এসেছে, যে দিনটাতে আমরা বেরোতে চলেছি আমাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আর স্বপ্ন পূরণ মানে তো আমাদের মতো বাইকারদের কাছে জিনিসই হতে পারে, সেটা হচ্ছে নিজের বাইক নিয়ে কলকাতা থেকে লাদাখ। তো আজকে কিন্তু আমরা বিরাট এক্সাইটেড, বিরাট মানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারবো না আমরা কতটা খুশি আর কি। তো আপাতত আমাদের সব প্রস্তুতি শেষ, ব্যাগও গুছিয়ে নিয়েছি, ব্যাগ বাইকে লোডও করে দিয়েছি, মানে বাইকও রেডি, আমরাও রেডি। কিন্তু আমাদের এখনো আমাদের হাজার হাজার কিলোমিটারের পথ বাকি, অনেক অভিজ্ঞতা হতে চলেছে, এছাড়া আমরা অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারি। তো সমস্ত কিছু এখনো বাকি। তো তার জন্যে কি হবে না হবে আমরা কিছুই জানি না, জাস্ট আমরা প্রিপেয়ার্ড সমস্ত কিছু চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য। সবাই তোমরা আমাদের পাশে থেকো, আমাদের আশীর্বাদ করো, যাতে আমরা পুরো জার্নিটা ভালোভাবে কমপ্লিট করে আসতে পারি। আর পুরো জার্নিটা উপভোগ করার জন্য অবশ্যই আমাদের পাশে থাকো। এইটুকু আশা করবো তোমাদের থেকে যে তোমরা একটুখানি আমাদের সাপোর্ট করবে, একটু আশীর্বাদ করবে, যাতে আমরা পুরো ট্রিপটা সাকসেসফুলি কমপ্লিট করে আসতে পারি। অনেকটা পথ, অনেক কিলোমিটার, অনেক চ্যালেঞ্জ আমাদের সামনে আসবে, সেইগুলোকে আমরা জয় করব। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম বা ব্লগটা স্টার্ট করলাম, তো নিচে যাই, সেখান থেকে আবার তোমাদের সাথে কন্টিনিউ করব। তো চলো এবার ঘর থেকে বেরিয়ে পড়ি। আজ থেকে আমাদের শুরু হতে চলেছে কলকাতা থেকে লাদাখের জার্নি। তো চলো এই আর কি, নিচে যাই, তারপর আবার তোমার সাথে কথা হবে। তো ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে নিচে চলে এসেছি। এই হচ্ছে আমার বাইক, পুরো লোডেড দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি না, এবারে কিন্তু নিয়ে যাচ্ছি আমার পার্টনারকে। এই প্রথম পার্টনার আমার রাইডে যেতে চলেছে। পুরো লোড দেখতে পাচ্ছ, এখানে কিন্তু প্রচুর লাগা যাচ্ছে, সেটা রাস্তায় যেতে তোমাদেরকে দেখাবো। এখন প্রচুর গরম, যত তাড়াতাড়ি রাইডটা স্টার্ট করতে পারবো ততই ভালো। এর পাশে ভাইসন্দা রয়েছে, আর এর পাশে রয়েছে পাপাই। আমাদের কিন্তু রাইডে এই 3টে বাইকই যাচ্ছে, আর আমরা টোটাল 5 জন যাচ্ছি। তো আমাদের সেই রাইড পার্টনার তোমরা সবাই চেনো পূজাকে। এই যে পূজা এখন ছবি তুলে দিতে ব্যস্ত আছে, ঠিক আছে। আপাতত বেরোই, তারপর তোমাদেরকে আবার বলছি রাইডটা স্টার্ট করে। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের লাদাখ রাইডের জন্য। পূজা ওখানে ভিডিও করছে, তো আমি একটু দাঁড়াই, মাকে বলে দিই আসছি। সময় হচ্ছে 1:10, আমরা কিন্তু ফাইনালি আমাদের রাইড শুরু করে দিলাম। আর আমার ওডোমিটারের কিলোমিটার হচ্ছে 1060 কিলোমিটার। আর ট্রিপ 1 কিন্তু আমি 0 করে নিয়েছিলাম, এখন 300 মিটারের মতো এগিয়ে এসেছি। তো চলো আপাতত ফুয়েল আপ করতে হবে, আগে গিয়ে হাইওয়েতে উঠি, তারপর তোমাদের সাথে অনেক কথা হবে, পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আগে একটু এগোই। তো আমরা কিন্তু চলে এলাম দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে বা NH-19 এ। গরমে আর পারা যাচ্ছে না, তার মধ্যে মারাত্মক জ্যাম। দেখো এতক্ষণ সিগনালে দাঁড়িয়েছিলাম হাইওয়ে, তো এটা ধরে কিন্তু আমরা সোজা যাবো। আজকের রাইডের আমাদের প্রথম টোল ডানকুনি টোল প্লাজা। আজকেও কিন্তু চেষ্টা করবো প্রতিটা টোল কাউন্ট করে। মেন ব্যাপার হচ্ছে আমাদের আগে ফুয়েল আপ করাতে হবে। এখনো ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 120 কিলোমিটার, কিন্তু ওদের একটু কম আছে। আমাদের ফুয়েল আপ করা আগে থেকে হয়ওনি, লাগেজ প্যাকিং করতে করতে আমাদের টাইম চলে গেছে। তো তোমাদেরকে গাড়িটাও সেইভাবে দেখাতে পারিনি, একটু যেখানে রেস্ট নিতে দাঁড়াবো সেখানে তোমাদের সাথে বাকি জিনিসগুলো শেয়ার করে দেবো। তো আগে আমাদের পাম্প খুঁজতে হবে, গাড়িটা চালালে একটু আরাম লাগছে। আর যদি দাঁড়িয়ে পড়েছি বাপরে, পড়ে যাবো নাহলে মরে যাবো, কিছু একটা হবে, এত গরম। আমি জ্যাকেটের চেন খুলে রেখেছি, বাধ্য হয়ে, কোনো অপশান নেই, হেলমেটের কাঁচ নামাতে পারছি না। তো এইসবে শুরু করেছি, মাত্র 8.2 কিলোমিটার এসেছি, এখনো বহুত রাস্তা যাবো, আর তোমাদের সাথে গল্প করতে করতে যাবো। তো চলো আপাতত আমরা এগোই। ফাইনালি আমরা পাম্পে চলে এসেছি, ইন্ডিয়ান অয়েলের পাম্প। পাপাই কোথায় ভাই? এখানে পেট্রোল হচ্ছে 113 টাকা 62 পয়সা লিটার। গরমে এত মোটা পড়ে থেকে ওই জন্য চেন আটকায়নি, পাচ্ছি না, মারাত্মক গরম, লু চলছে। অটোকাট স্প্যাস থাক 7.20 তেল গেছে 818 টাকা। এটা কি হতো? তো আমরা কিন্তু তেল ভরে হাইওয়েতে আবার উঠে গেছি। এখন তেল ভরার পরে ফুয়েল রেঞ্জ হয়ে গেছে হচ্ছে 440 কিলোমিটার, আর 24.8 কিলোমিটার কিন্তু এখন আমরা চালিয়ে ফেলেছি। তো এবার কিন্তু আমরা বেশ কিছু রাস্তা কভার করে নেবো। চলো তাহলে এগোই, আসো আসো ভাইসন্দা। তো আপাতত কিন্তু 31 কিলোমিটার আমরা চলে এসেছি, আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে 638 কিলোমিটার। টাইম দেখাচ্ছে গুগল যে রাত্রি 2টোর সময় কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো। তো দেখা যাক কখন পৌঁছাতে পারি। তো কোনো ডেস্টিনেশন ঠিক করিনি, আপাতত ম্যাপের মধ্যে কিন্তু আমরা বেনারস মেরেই কিন্তু বেরিয়েছি। টার্গেট আমাদের ওইটাই, শরীর ঠিক থাকে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তো চেষ্টা করবো একটু এগিয়ে
যাবার। দুটো টাইম দেখাচ্ছে আমাদের, মোটামুটি সকাল 6টা বাজবে আমরা জানি, কারণ আমরা বেশ কিছু জায়গায় দাঁড়াবো। আর গরমটা টেরিফিক গরম আছে, টেরিফিক গরম। গাড়ি চালালে তবে একটু ঠিক আছে, আমি জ্যাকেটের চেনটা পর্যন্ত আটকাইনি। আমাদের কালকে রাত্রিবেলায় বেরোনোর কথা ছিল, কিন্তু একদম ঘুম হয়নি তার আগের দিনকে, তার জন্য আমরা রিস্ক নিইনি। মানে কালকে রাত্রিরে ভালো করে ঘুমিয়ে আজকে সকালবেলা বেরিয়েছি। জানি একটু কষ্ট হবে, প্রথম দিনটা একটুখানি আমাদের ম্যানেজ করে দিতে হবে, কোনো অপশন নেই। তো এই হচ্ছে ব্যাপার। এখনো প্রচুর লম্বা জার্নি আছে, পুরোটাই গল্প করতে করতে যাবো। গাড়িটা পুরো হেলছে, এখানে রাস্তাগুলো এমন পুড়ে রেখেছে, গাড়িটা পুরো এরাম এরাম হচ্ছিল। আমার টেল ব্যাগটা বারবার কাঁধ হয়ে যাচ্ছে, মুশকিল হয়ে যাচ্ছে পুরো। অ্যাকচুয়ালি চাকা দিয়ে কাদা উঠবে বলে আমি ব্যাগটাকে একটা প্যাকেটে ভরে তারপরে রেন কভারটা পরিয়েছি, তো আর বারবার আমার মানে টপ র্যাকটা থেকে বারবার স্লিপ করে নেমে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছি ওটার জন্য। এক সাইডে হয়ে গেলে ব্যালেন্সটাও নষ্ট হয়ে যাবে, কি করবো বুঝতে পারছি না। লুকিং গ্লাসে বারবার দেখছি ডান দিকে কাঁধ হয়ে আছে, ওর জন্য পূজারও খুব অসুবিধা হচ্ছে। ঠিক এনার্জিটা পাচ্ছি না অ্যাকচুয়ালি গরমটার জন্য, না যে একটু ভালোভাবে সবকিছু তোমাদের সাথে আলোচনা করবো, জাস্ট পাচ্ছি না। বহুত কষ্ট করে রাইড করছি, জানি না লোকে কিভাবে দিনের বেলা যাচ্ছে। বেশিরভাগ মানুষ নাইট রাইড করছে, কিন্তু আমাদের সঙ্গে যেহেতু দুটো মেয়ে আছে, আমরা চেষ্টা করলাম দিনের বেলা বেরোনো, কিন্তু এ তো অপশান নেই দেখছি, এই রাত্রির ছাড়া কোনো অপশান নেই। অ্যাটলিস্ট মোটামুটি চণ্ডীগড় অবধি নাইট রাইড করতেই হবে সবাইকে। তো তোমাদেরকে বলবো, তোমরা যারা এর মধ্যে আসছো অবশ্যই নাইট রাইডটাই বেছে নাও। আর রাস্তা তো খুব সুন্দর রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর এতদিন তোমাদের পালসার 220 দেখিয়েছি, এবার কিন্তু আমি KTM অ্যাডভেঞ্চার 250 দেখাচ্ছি। তো কেমন লাগছে বলো ক্যামেরা? বাবা এখানটা কি জোর হাওয়া চলছে বাঁদিক দিয়ে। তো আপাতত আমাদের আজকে রাইডের প্ল্যান হচ্ছে সামনে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, ঔরঙ্গাবাদ হয়ে কিন্তু আমরা পৌঁছাবো হচ্ছে আমাদের শিবের নগরী বেনারস। যত কিন্তু কিলোমিটার বাড়ছে, এনার্জি কিন্তু বাড়ছে আস্তে আস্তে। কিন্তু আমাদের সঙ্গে আরো দুজন আছে, ভাইসান্দা আছে, ও কিন্তু একটু পিছিয়ে পড়ছে। তো আমি লিড করছি আজকে, ভাইসান্দা মাঝখানে আছে, আর পাপাই করছে হচ্ছে টেল। তিনজনে আছি, তিনটে, একজন লিড করছি, একজন মার্শাল, একজন টেল। তিনজনে আছি, তিনটে ডিপার্টমেন্টে আছি। তো এই আর কি, তোমাদের সঙ্গে মজা করতে করতে যাবো। যেই জায়গাগুলো তোমাদের বললাম, জায়গাগুলোর উপর দিয়েই যাবো। মোটামুটি ঝাড়খণ্ডে যখন আমরা ঢুকবো, ঝাড়খণ্ডের পর থেকে কিন্তু আমাদের বেশ কিছু ডাইভারশন পাবো। কারণ আমি 1 মাস আগে যখন আমি নেপাল গেছিলাম, তখন কিন্তু আমি ওখান থেকে প্রচুর ডাইভারশন পেয়েছি। যাওয়ার পথে অতটা পাইনি, কিন্তু ফেরার সময় এত ডাইভারশন ছিল, মানে ওই দিকের লেনটা এদিকের লেনটা বেশিরভাগটা কাজ হয়ে গেছিল। ওই ফেরার লেনটা কিন্তু মারাত্মক ভুগিয়েছে আসার সময়। তবুও আমি একা ফিরেছি, অনেকটা কম টাইমের মধ্যে চলে এসেছিলাম। এই দেখো এখানে লরিটার অবস্থা দেখো, এই দেখো বাঁদিকে পুরো নেমে গেছে। যাই হোক, গাড়ি চললে কিন্তু অতটা বেশি গরম লাগছে না। যদি দাঁড়াই কোথাও, যদি মানে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াই, তাহলে মনে হচ্ছে জাস্ট মারা যাবো। সুতরাং গাড়ি দাঁড় করানো যাবে না। আজকে পুরো আমরা প্ল্যান সেট করে নিয়েছি, একদম 100 কিলোমিটার করে গাড়ি চালাবো, তবে দাঁড়াবো, নাহলে কিন্তু আমাদের এই পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। রুট ডিটেলসটা তোমাদেরকে বলবো, কোন রুট দিয়ে যাচ্ছি, কি করছি, রোড কন্ডিশন কেমন আছে। তারপর যত এগোবো তত আমাদের পুরো লাদাখের প্ল্যান নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রতিদিন পার ডে প্ল্যান তোমাদের সাথে ডিসকাশন করবো, যে কোন রুট দিয়ে যাচ্ছি আমরা আর কি করছি। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। আমরা কিন্তু চলে এলাম হচ্ছে 44.2 কিলোমিটার রাইড করে চলে এলাম গোপালপুর। আর পালসিট কিন্তু সোজা, এটা কিন্তু এই ফ্লাইওভারগুলো খুব সুন্দর করা আছে। এগুলো থেকে বাইক, সাইকেল সহজে চলে যেতে পারে। দেখো উপরে কিন্তু অলরেডি একটা বাইক রয়েছে, সামনে গেলে তোমরা বুঝতে পারবে, এত দূর থেকে বুঝতে পারবে না। এই দেখো বাইকটা যাচ্ছে উপর দিয়ে, এটা খুব সুবিধা। এগুলো করা থাকলে কিন্তু অ্যাক্সিডেন্ট সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়। দুর্গাপুর গ্রাম বাঁদিকে ঢুকে যাচ্ছে এখান থেকে, মানে গ্রামটার নাম হচ্ছে দুর্গাপুর গ্রাম। এই বাঁদিকে কিন্তু ঢুকে গেলে হচ্ছে গুড়া, এটা দিয়ে নেমে চলে যেতে হবে পুরো। আজকে সারাদিন মোটামুটি আমরা এই রাস্তার উপরেই থাকবো। কতটা যাচ্ছি তার উপর নির্ভর করবে। যদি সবার সবকিছু যদি ঠিক থাকে, শরীরও ঠিক থাকে, গাড়িও যদি ঠিক থাকে, এই এনার্জিটা যদি শেষ অবধি থাকে। কারণ প্রথমে যখন বেরিয়েছিলাম, মানে আমি ঠিকভাবে ভিডিওটা শুরুই করতে পারিনি, মানে এত কষ্ট হচ্ছিল। শুধু আমার বলে না, সবার। মানে দাঁড়িয়ে থাকলে মনে হচ্ছে না, মানে শেষ, সব শেষ। গিয়ে আবার বাড়ি গিয়ে সব চেঞ্জ করে বা শুয়ে পড়ি, এসি বেশি চালিয়ে। তারপরেও আমরা বেরিয়ে পড়েছি, কিন্তু গাড়ি চালালে মোটামুটি তবু ঠিক আছে। দাঁড়িয়ে পড়লে তো ভাই শেষ। এখান থেকে দুর্গাপুরের ডিস্টেন্স হচ্ছে 102 কিলোমিটার, আর বর্ধমানের ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার। আর তোমাদের সঙ্গে আর একটা জিনিস যেটা আমি শেয়ার করার ছিল, আমি গাড়িটা নিয়েছি প্রায় 2 মাস হয়েছে। নতুন গাড়ি নিয়ে আমি ঠিক চাই না হচ্ছে গাড়ি নিয়ে এখন পাহাড়ে আসতে বা এত স্পিডে চালাতে। তাই চেষ্টা করেছি গাড়িটাকে ফার্স্ট সার্ভিস করে 1000 কিলোমিটার ক্রস করে তারপরে কিন্তু আমি গাড়িটা ফাইনালি নিয়ে এমন একটা বেরিয়েছি যে স্বপ্নের গাড়ি আর স্বপ্নের ডেস্টিনেশন লাদাখ। ভাই দুটো আমার পছন্দের জিনিস নিয়ে, একটা হচ্ছে পছন্দের গাড়ি আর পেছনে পছন্দের নারী নিয়ে বেরিয়ে পড়েছি ফাইনালি স্বপ্ন পূরণের পথে। তো চলো আপাতত এগোই। আর কি, আমার গাড়ি কিন্তু মারাত্মক লোড আছে, মারাত্মক। কিন্তু এইটুকু বলতে পারি, এই যতটা লোড আছে আমার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দেখো বাঁদিকে কিন্তু ঢুকে গেল হচ্ছে মেমারি আর জৌগ্রাম, এই রাস্তা দিয়ে ঢুকে গেল। টাইম 2:26 হয়ে গেল, প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেল আমরা গাড়ি চালাচ্ছি। 55 কিলোমিটার এসছি, ওই 56 হবে করছে। টোটাল কিলোমিটার হচ্ছে 1116 কিলোমিটার। আমি ট্রিপ 1কে 0 করে বেরিয়েছিলাম, সেখানে আছে হচ্ছে 56.3। গাড়ি কিন্তু প্রায় 89-90-তে চলছে, কিন্তু কিছু বুঝতে পারছি না, ফিল পাচ্ছি না, মনেই হচ্ছে না গাড়ি এত জোর চলছে। এখনো কিন্তু ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 280 কিলোমিটার যাবে। আচ্ছা, ফুয়েল রেঞ্জটা কিন্তু আপ ডাউন করছে। একটু আগে কিন্তু আমি মাইলেজও পাচ্ছিলাম 32, এখন কিন্তু আবার 30-তে চলে এসছে। লোকালে আমি এতদিন ধরে 28-29 পেয়েছি, 30ও পেয়েছি। হাইওয়েতে ওঠার পর থেকে কিন্তু আমি 32 পাচ্ছিলাম। 50-60 কিলোমিটারের মধ্যে সেইভাবে আমি মাইলেজ কিছু বুঝতে পারবো না। আর একটু বেশি চালালে তখন মাইলেজটা আরো ভালোভাবে বুঝতে পারবো আর কি। আর এই পাশে দেখো, যতদূর চোখ যাবে ততদূর হচ্ছে এরকম সবুজ ক্ষেত। তো আপাতত টাইম
হচ্ছে 2:57, আর আমরা কিন্তু প্রায় 64 কিলোমিটার রাইড করে চলে এসেছি বর্ধমানে 20 কিলোমিটার আগে। আর এরকম গ্রিনারি বাঁদিকে সেই লাগছে, শুধু আজকে একটুখানি মেঘলা থাকলে ভালো লাগতো। আমরা নেপাল যাওয়ার সময় এরকম পুরো সারাদিন মেঘলা পেয়েছিলাম, আজকেও একটুখানি মেঘলা থাকলে একটু ভালো লাগতো, বেশ একটু শান্তিতে গাড়ি চালাতে পারতাম, একটু শান্তিতে ব্লগ করা যেত। এত গরমে মানে নাজেহাল হয়ে যাচ্ছি পুরো, কিন্তু কিছু করার নেই, আমাদের এটাই ভালো লাগা, এটাই সব কিছু। এখন গরমে ফাটছে, আর 2-3 দিন বাদে হয়তো আমাদের ঠান্ডাতে ফাটবে। তো এখন কিন্তু আমরা ওখানে কোন কোন রুটগুলো কভার করবো সেগুলো কিন্তু তোমাদেরকে বলছি না, তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে তোমাদেরকে বলবো আমরা কোন কোন রুটগুলো কভার করছি। তো বেনারসকে কিন্তু আমরা 600 কিলোমিটারের নিচে নিয়ে চলে এসেছি, আর 500 কিলোমিটার কিন্তু বেনারসের ডিস্টেন্স সেখান থেকে। এইভাবে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমিয়ে আনতে হবে। আপাতত 67 কিলোমিটার গাড়ি চালিয়েছি। আর যেটা তোমাদেরকে বলছিলাম মেন, যে আমি গাড়ি হয়তো অনেকদিনই কিনেছি, গাড়িটা নিয়ে রাইড করিনি কেন। অনেককে দেখেছি আমি গাড়ি কিনেই নিয়ে চলে যাই পাহাড়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি উচিত না। তারপর দেখেছি রাস্তাতে সার্ভিস করাচ্ছে, সেটাও উচিত না। কারণ আমরা ভাবি যে গাড়ির বয়স হয়ে গেলেই বা গাড়ি পুরনো হয়ে গেলেই কিন্তু গাড়িতে রিস্ক থাকে, কিন্তু সেটা ভুল কথা। নতুন গাড়িতেও কিন্তু অনেকটা রিস্ক থাকে, কারণ ইঞ্জিনটা নতুনভাবে বাঁধা হচ্ছে, নতুনভাবে বানানো হচ্ছে, সেই ইঞ্জিনটাকে তো একটু সেট হতে সময় দিতে হবে। বাচ্চাকেও যখন যত্ন করতে হয়, সেই বাচ্চাটাই যখন আবার বুড়ো হয়ে যাবে তখন তাকেও যত্ন করতে হবে, দুটো কিন্তু একই জিনিস। সুতরাং ওই জন্য উচিত কমসে কম 500 থেকে 1000 কিলোমিটার গাড়িটা একটা অ্যাভারেজ স্পিডে গাড়িটা চালিয়ে ঠিকঠাক গাড়িটা সেট হয়ে গেল, তারপর সার্ভিস করাও, তারপরে রাইডে নিয়ে বেরো। তাহলে আমার মনে হয় যে গাড়িটার ইঞ্জিনের লংজিভিটি একটু হলেও বাড়বে, আমার সেটা মনে হয়। তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই জানি। আর আমিও মনে করলে আমি এই গাড়িটা নেপাল যাবার আগেই কিনেছি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে কিনেছি, আর আজকে হচ্ছে আমাদের জুন মাসের 13 তারিখ। আজকে আমরা বেরিয়ে পড়েছি এই গাড়ি নিয়ে হচ্ছে লাদাখ। কিন্তু আমার 1000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, তারপরে কিন্তু আমি এই গাড়িটা নিয়ে রাইডে বেরিয়ে। আর গাড়িটা মোটামুটি আমি এতদিন ধরে 40-50-এর বেশি গাড়িটা স্পিডও তুলিনি। আর আপাতত চলে এসেছি, মনে হচ্ছে এটা সম্ভবত পালসির টোল প্লাজা। এটা নিয়ে কিন্তু আমাদের দুটো টোল আমরা ক্রস করলাম। ব্যাপার হচ্ছে এত অত্যাধিক লাগা যাচ্ছে না, খুব সরু হলে এই লেনগুলো যাওয়া অসুবিধা। এখানে এত বাম্পার দিয়েছে কেন ভাই? দুপাশে দুটো দিলেই তো হতো। অনেক হয়তো জোরে যায় তার জন্য ওখানে দিয়ে রেখেছে বাম্পার, নাহলে তো এমনি দেবে না। হয়তো অ্যাক্সিডেন্টও হয়েছে তার জন্য দিয়েছে। আমরা আমাদের অসুবিধাটা শুধু বুঝলে হবে, হয়তো কারোর ক্ষতি হয়ে গেছে তার জন্য দিয়ে রেখেছে। এই যে বাম্পার দিয়েছে, ম্যাক্সিমাম আমরা একটু লাফিয়ে এলাম, আমাদের লাগাজগুলো একটুখানি এদিক ওদিক হলো, এর থেকে বেশি কিছু তো হবে না, হয়তো তার থেকেও বেশি ক্ষতি কারোর হয়েছে। সবকিছুরই সুবিধা অসুবিধা দুটোই আছে। তো আমরা কিন্তু আপাতত গিয়ে রাইড করছি গরমের মধ্যে দিয়ে, কিন্তু আমি কিন্তু এখনো জ্যাকেটের চেন আটকাইনি, কিছু করার নেই, পারছি না। যতই মেস থাকুক সামনে, এই গরম ডেঞ্জারাস গরম। তো আমরা কিন্তু এই ট্রিপে অনেকগুলো স্টেট কিন্তু ক্রস করতে চলেছি অলরেডি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তাঘাট মোটামুটি খালি আছে, লরি খুব কম আছে, ভালো রাইড করা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। গাড়ি চালালে একটু আরাম লাগছে, আর দাঁড়ালে ফাটছে। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম একটু জল খাবার জন্য, কিন্তু এই গরমের মধ্যে কিন্তু তোমরা যারা রাইড করছো তারা অবশ্যই কিন্তু বেশি করে জল খেও। কমসে কম এটা চেষ্টা করো যাতে বাথরুমের কালারটা সাদা থাকে। একদম স্পষ্ট ভাষায় বললাম, এই বাথরুমের কালার যদি সাদা রাখতে পারো কোনো রকম সমস্যাই হবে না, এখানেও হবে না, আর ওপরে হাইটে গিয়েও কোনো রকম সমস্যা হবে না। আমরা যতই ডাইমক্স নিই, যতই কোকা 30 নিই, কোকা 60 নিই, অক্সিজেন নিই, আমরা যদি আমাদের শরীরে জলের পরিমাণটা ঠিকঠাক রাখি তাহলে কোনো রকম সমস্যাই হবে না। বাথরুমকে মেনটেন করতে হবে, বাথরুমের কালারকে চেঞ্জ হতে দিলে হবে না। সুতরাং জল অতিরিক্ত খেতে হবে। আমরা এখনো আস্তে আস্তে আমাদের একটা 2 লিটারের বোতল পেছনে বাঁধা ছিল, পড়ে গেছে, এত খারাপ লাগছে না এরকম গরমের মধ্যে। মানে একটা জল, মানে এটা যদি আমাদের 500 টাকা পকেট দিয়ে পড়ে যেত অতটা খারাপ লাগতো না, 2 লিটার জলে বোতল পড়ে গেছে ততটা খারাপ লাগছে। আমি তো প্রায় 2 লিটারের উপর জল খেয়ে নিয়েছি, পূজাও তাই। যত ওপাশে এগোচ্ছি সূর্যের তেজটা একটু কমছে, ভালো লাগছে বেশ। ভাইসান্দা আমাদের সঙ্গে যাচ্ছে, ও যেহেতু প্রথম যাচ্ছে, ওর এতটা হাইওয়ে এক্সপিরিয়েন্সও নেই, তার জন্য একটু হাতে সময় নিয়ে আমরা বেরোলাম যে এই গরমের মধ্যে আমরা দাঁড়াতে যাবো, কোনো অসুবিধা নেই। আমরা তো এখানে কোনো রেকর্ড ক্রিয়েট করতে আসেনি, আমরা নিজেরা ঘুরবো। তোমরা যারা দেখছো বা যারা সাপোর্ট করছো তোমাদেরকেও একটু দেখাবো, আর কিচ্ছু না। শুধু একটাই ভালো লাগা, অন্যদের ক্যামেরাতে, অন্যদের ভিডিওতে, অন্যদের চ্যানেলে আমরা যেই জিনিসগুলো, যেই জায়গাগুলো, যেই হাইওয়েগুলো, যেই রাস্তাগুলো আমরা দেখেছি, ঠিক আছে, সেই রাস্তাগুলোতে আমি আমার পছন্দের দুটো জিনিসকে নিয়ে চলে এসেছি। আর এপাশে দেখো, যত দূর চোখ যাবে তত দূর কিন্তু পুরো গ্রিন। এখনো বর্ষা আসেনি, বর্ষা প্রায় আসবো মুখেই আছে। বর্ষাকালে এলে কিন্তু এইগুলো আরো সবুজ হয়ে যাবে। যাই হোক, এইভাবে দেখতে এগোই। এইসব দেখলে কিন্তু চোখে তো একটু এনার্জি পায়। তো আমরা মনে হচ্ছে শক্তিগড় এসে গেলাম কি, শক্তিগড়ের উপর দিয়ে পাস করছি, আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই বাঁদিক দিয়ে চলে যেতে হবে শক্তিগড়ের ভেতরে। যদি শক্তিগড় সিটিতে যদি কেউ ঢোকে তাহলে বাঁদিকে চলে যেতে হবে। লোকালে খুব বেশি হলে একটু কলকাতার আশেপাশে ঘুরে বেরিয়েছি, কোনো কাজে বেরিয়েছি, কিন্তু আজকে প্রথম আমি গাড়িটা 5 নম্বর থেকে 6 নম্বর গিয়ার অব্দি গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এর আগে কিন্তু যাইনি। এই যে সব থেকে ভয়ানক জিনিস, এই ছাগলগুলোকে কেন ছেড়ে দেয় রাস্তার মধ্যে, বেঁধে রাখতে পারে। বর্ধমান কিন্তু আমরা প্রায় এসে গেছি, আর 8 কিলোমিটার কিন্তু বাকি বর্ধমান, আর বেনারস কিন্তু বাকি হচ্ছে 580 কিলোমিটার। এবারে একটু ভালো লাগছে গাড়িটা চালাতে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি প্রায় 78 কিলোমিটার রাইড করে ল্যাংচার রাজ্যে। এই যে দেখতে পাচ্ছ, এপাশে সব ল্যাংচার দোকান, এপাশে দেখো পরপর সব। শক্তিগড় কিন্তু আমরা পৌঁছে গেলাম। ল্যাংচা ভবন, ল্যাংচা নগর, এপাশে রয়েছে আদি ল্যাংচা ভবন, ল্যাংচা উৎসব, মানে কত রকমের ল্যাংচা আছে এখানে। আগে যখন ফ্লাইওভারটা ছিল না, আমরা নিচ দিয়ে যেতাম, এখন তো ফ্লাইওভারটা ওপেন হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন শক্তিগড় ক্রস করছি, আর আমি কিন্তু সবার পেছনে আছি। ভাইসান্দার গাড়িতে একটু বেশি লোড হয়ে গেছে, তার জন্য কিন্তু ভাইসান্দার গাড়িটা একটু কাঁপছে, তো একটু আস্তে আস্তে যাচ্ছে। ওকে ওই জন্য আমরা যখন জল খেতে দাঁড়িয়েছিলাম ওকে বললাম তুমি আস্তে আস্তে এগো, কোনো চাপ নিতে হবে না, রাস্তা একদম সোজা, কোনো দিকে ঘুরবে না, তুমি এগো, আমরা তোমাদের ধরে নেবো। তো ফাইনালি 90 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা চলে এসেছি হচ্ছে বর্ধমান।
বর্ধমান, এই ডান দিকে হচ্ছে বর্ধমান সিটি। আমরা তো এই পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবো, আর এই পাশে কিন্তু বর্ধমান ইউনিভার্সিটি পড়বে, আমরা কিন্তু তার পাশ দিয়েই যাবো। আরে তোমরা আমাদের কি দেখছো, আমরাই তোমাদের দেখি। এই গাড়িগুলো দেখলে কিন্তু একটা গায়ে কিন্তু আলাদা কাঁটা দেয় আর্মিদের, আমাদের এই গাড়িগুলো দেখলে, তাই না? আমরা যেখানে যাচ্ছি আজকে ওনারা আছে বলে কিন্তু আমরা এত ইজিলি যাবো, এত ঘুরবো, আবার রিটার্ন চলে আসবো আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য। তখন থেকে সামনে একটা মরার গাড়ি যাচ্ছে, ও হুটার মেরে যাচ্ছে, কিন্তু গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে। অত তারা আছে তো বেরিয়ে যায়, সামনে পুরো রাস্তা ফাঁকা। ও ওপাশটা দেখো পুরো মেঘ করে এসছে। এটা ভাই বৃষ্টির যদি হোস, রোদ্দুর থাকতে থাকতে আলো থাকতে থাকতে হওয়া ভাই, রাত্রিবেলা বৃষ্টি হোস না, রাত্রিবেলা বৃষ্টি হলে কিন্তু গাড়ি চালানো খুব অসুবিধা, একদম ভিজিবিলিটি কিন্তু কমে যায় অনেক। মাইলেজটা কমে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। হাওয়া মনে হচ্ছে একটু কম আছে, নাহলে বেশি আছে, কিছু একটা ব্যাপার হয়েছে। না তো এরকম হবার কথা না। দুটো কারণ হতে পারে, একটা হচ্ছে গরমের জন্য হতে পারে, গরমের জন্য তো হবার কথা না, কারণ বেশি হিট হলে তো গরমের জন্য তো রেডিয়েটার অন হয়ে যাবে, হাওয়ার জন্য হতে পারে। এই জন্য এই টিপিএমএস এর খুব দরকার। তো আমার ভাই অত টাকা নেই, কারণ গাড়ি কিনে পুরো সেট আপ করে যতটা পেরেছি সেট আপ করেছি। এবার কারণ ঘোরার জন্য তো টাকা লাগবে, সব কিছু এখানে খরচা করে দেবো, তো কোথা দিয়ে আসবে। আর মেন যেটা আমরা জিপিএস এর জন্য মানে ম্যাপের জন্য ইউজ করি কার্প্লেটা, ভেবেছিলাম যে নর্মালটা লাগিয়ে নেবো, তারপর ভাবলাম যে না, নর্মালটা এখন লাগাবো না। প্রথম কথা লাগালে এখান থেকে ভিউটা কিছুটা গার্ড হবে, এসে লাগাবো। এখন এই ঘুরতে যাচ্ছি, এখানে খরচেরও ব্যাপার আছে, আর যদি লাগাই তো একবারে পুরো একদম সব সমেত লাগাবো, সামনে পেছনে একদম ক্যামেরা বা টিপিএমএস সব সমেত লাগাবো, কারণ ওইগুলোরও খুব প্রয়োজন। কারণ অনেক সময় আমাদের হয়তো ক্যামেরা অন থাকে না, অনেক কিছু আমাদের সঙ্গে ঘটে যায়, সেই জিনিসগুলো আমাদের রেকর্ড থাকবে আর কি, সব কিছুরই দরকার। সুতরাং এখন ওই জন্য চাপ নিলাম না, কারণ ওইটা প্রায় 18-20 হাজার টাকা দাম সিমটেকের জন্য নিই, তো এসে করবো। তো বেনারস কিন্তু 560 কিলোমিটার, আস্তে আস্তে কিন্তু কমিয়ে নিয়ে আসছি, আর আমরা কিন্তু অলরেডি 100 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে গেছি। 97 কিলোমিটার কিন্তু আমরা চলে এসেছি, আর টাইম হচ্ছে 3:23। এই পাশে কিন্তু মেঘ করে এসছে, ভালো মেঘ করে এসছে, মেঘটা দেখে ভালো লাগছে, কিন্তু চাইছি না যে আর বৃষ্টিটা হোক, কারণ আমরা প্রায় দিনের শেষে এসে পৌঁছে গেছি, আর চাইছি না বৃষ্টি হোক। আর আমরা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, আমরা হালকা করে খাবার খেয়েই বেরিয়েছিলাম, তার জন্য এখনো পর্যন্ত আমাদের খিদেটা সেইভাবে পাইনি। এবার আমার সঙ্গে যে আরো 3জন সামনে আছে, ওদের যদি খিদে ফিদে পায় তাহলে তো দাঁড়াতে হবে, ওরা দাঁড়াবে, আমি সেখানে দাঁড়িয়ে বলবো, আমি একদম পেছনেই আছি। এই হচ্ছে ব্যাপার। আর রাস্তা নিয়ে তো কিছু বলবো না, আপাতত ঝাড়খণ্ড অব্দি রাস্তা আমরা ভালোই পাবো, ডাইভারশন সেইভাবে পাবোই না। হ্যাঁ কি বলছো, ব্যাগ টেনে নিয়ে চলে যাচ্ছে হাওয়াতে? ঠিক আছে চলো, একটু আস্তে আস্তে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, একটু ভালো লাগছে। হ্যাঁ কিন্তু ওপাশটা কিন্তু মেঘ নেই, মেঘ এপাশটা জমে আছে, আর এই দিকটাই কিন্তু আমরা ওদিক থেকে দেখতে পাচ্ছিলাম যখন তোমাদের দেখাচ্ছিলাম। চলো দেখি সামনের দিকে যদি বৃষ্টি না পাই ভালো হবে, এই ওয়েদারটা তাহলে খুব ভালো লাগবে, খুব আরাম লাগছে। এবার পূজার মুখ দিয়ে আওয়াজ বেরিয়েছে, এতক্ষণ পুরো ওর মুখ খুব পুরো লাল হয়ে গেছিলো গরমে, লাল বললেই রেগে যাচ্ছে, মানে এমন অবস্থা গরমে। বলো বলো তুমি কত দূর? পাপাই কি তোমার পেছনে আছে? ঠিক আছে তুমি আগে আছো তো, ব্যাস ব্যাস কোনো চাপ নেই, তোমার পেছনে পাপাই আছে, আমি সবার লাস্টে আছি। আর তুমি হাইওয়ের ওপরেই থাকো, এই রাস্তা পুরো একদম সোজা গেছে, কোনো দিকে খড়ো নেই তো, একদম একদম তুমি বিন্দাস চলো। না না কোনো চিন্তা করতে হবে না, আমরা পেছনেই আছি, আমরা ধরে নেবো, চলো না। আমরা কিন্তু 113 কিলোমিটার রাইড করে গাইসি বলে একটা জায়গাতে চলে এসেছি, বেশ একটা মার্কেট আছে ভালো মতন। আমি যেহেতু ফ্লাইওভারের উপরে উঠে গেলাম বলে ওই জন্য দেখাতে পারছি না, জায়গাটাও কিন্তু খুব সুন্দর। বেনারস কিন্তু আর 544 কিলোমিটার বাকি, 3:35 হয়ে গেল। ভগবান কিন্তু সকালবেলা আমাদের একটু কষ্ট দিয়েছে বেরোনোর সময়, ভগবান আমাদেরকে আবার আশীর্বাদ করে দিয়েছে। মোটামুটি ম্যাক্সিমাম রাইডে কিন্তু আশীর্বাদ করেই দেয়, আজকে একটু আমাদের উপর রাগ দেখিয়েছিল সকালবেলা, ওই জন্য এত রোদ্দুর এত গরম দিয়েছে, কিন্তু আলটিমেট প্রায় 3:15 থেকে কিন্তু আমরা এরকম ওয়েদার পাচ্ছি, খুব সুন্দর লাগছে, পুরো একদম গা পা ঠান্ডা হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে আর কি, খুব ভালো, মানে মুখ চোখ গা হাত পা জ্বালা জ্বালা করছিল পুরো, এমন অবস্থা। তো আপাতত 151 কিলোমিটার রাইড করে আমরা এখন গোপালপুরে এসে দাঁড়িয়েছি, আর এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে দেখো পূজা পেছনে নামার চেষ্টা করছে, আস্তে আস্তে নামো, প্রচুর লাগা যাচ্ছে তো। এখানে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, তো ক্যামেরা ঘোরাচ্ছি দেখো, এই যে। তো এই হচ্ছে ব্যাপার, আপাতত বৃষ্টি পড়ছে বলে দাঁড়িয়ে পড়েছি, বৃষ্টি থামলে তারপর বেরোবো, শুধু শুধু ভিজবো না, একটু কমলে তখন রেনকোভারটা পরে বেরোবো। তো প্রায় এখানে আমাদের 2-3 ঘন্টা কেটে গেল বৃষ্টির জন্য, আমরা এই সবে জাস্ট বেরোচ্ছি। এখন টাইম 6:53 হয়ে গেল, 4:44 আমরা এখানে এসেছিলাম। কিভাবে আমাদের টাইমটা নষ্ট হলো, এত জোর বৃষ্টি হচ্ছিল, মানে রেনকোভার পরেও গাড়ি চালানো যেত না। এখনো কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, আমরা কিছু রাস্তা কভার করে নিই, কভার করে তারপর তোমাদের আবার আপডেট দেবো। এখন আমাদের খাওয়া হয়নি কিছু, খুব জোর খিদে পেয়েছিল, এখানে আমরা ব্যাগ থেকে চিড়ের প্যাকেট বের করে কিন্তু খেয়েছি, তাছাড়া অপশান নেই, যেহেতু পাম্পের মধ্যে দাঁড়িয়ে আছে, এখানে আশেপাশে কোনো দোকানও ছিল না। তো আপাতত 152 কিলোমিটার আমাদের হয়েছে, 6:54 বাজে টাইম, আপাতত এখন 27 কিলোমিটার করে মাইলেজ দিচ্ছে, কিছুটা রাস্তা আগে কভার করে নিই। যতই যাই হোক এই অন্ধকারে কিন্তু রাইড করার মজা আলাদা, মানে সন্ধ্যেবেলা নাইট রাইড আলাদা মজা কিন্তু অ্যাড করে দেয় রাইডের মধ্যে। আমাদের কিন্তু আজকে আমাদের টার্গেটই ছিল নাইট রাইড করবো, তবু আমরা একটু আগে বেরিয়ে গিয়েছিলাম, যদি একটুখানি এগিয়ে থাকতে পারি। যতটা আমরা এক্সট্রা হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, এই বৃষ্টিটা এসে কিন্তু আমাদের পুরো সেই টাইমটা খেয়ে নিয়েছে, নাহলে এতক্ষণে আমরা কোথায় এগিয়ে যেতাম। 3 ঘন্টা আমাদের ওখানে চলে গেছে। আর সামনে ভাইসান্দা যাচ্ছে, তোমরা হয়তো কিছুটা বুঝতে পারবে, দেখো ওর পুরো রেন কভারটা পুরো এমনভাবে ফুলে আছে, ওকে এসব মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে কত বড় চেহারা।
কিন্তু প্রায় রানীগঞ্জের কাছাকাছি চলে এসেছি। 183 কিলোমিটার মতো আমাদের রাইড হয়ে গেছে। ওপাশে ভাইসান্দা দৌড়াচ্ছে, এতক্ষণ বাদে ওর একটু জোশ এসছে। ওকে বলছি তুমি কমসে কম 80 স্পিডে চালাও, নাহলে আমরা পৌঁছাতে পারবো না। 70-80-তে চালালে ঠিক আছে, 50 কিলোমিটার 60 কিলোমিটার করে গাড়ি চলবে। এতে কম চালালে আর কবে পৌঁছাবো, তাহলে আর কালকেও পৌঁছাতে পারবো না। আমি কিন্তু যেই জায়গাগুলোতে এরকম লাইট আছে সেই জায়গাগুলোতে কিন্তু আমি ফগ লাইট জ্বালাচ্ছি না। দরকার আছে ফগ লাইট জ্বালাবার, শুধু শুধু মানুষকে ডিস্টার্ব করে তো লাভ নেই। আমরা কিন্তু রানীগঞ্জ পার করে চলে এলাম, সামনে আসতে চলেছে হচ্ছে আসানসোল। আসানসোল কিন্তু আর এখান থেকে 12 কিলোমিটার রাস্তা। আর এই সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তায় মারাত্মক গাড়ির চাপ বেড়ে গেছে। এবার যেরকম একটুখানি ফাঁকা ছিল বা দুপুরে কিন্তু রাস্তা ফাঁকাই ছিল বলতে পারো, তারপর থেকে দেখো রাস্তার অবস্থা ভালোই চাপ আছে। আর একটু আগে আবার বৃষ্টি এসে গেছিল, বড় বড় ফোঁটা পড়ছে, বড় বড়। আমি ভাবলাম যে গেল, তো 3 ঘন্টা ওখানে আমরা কাটিয়ে দিয়েছি। মানে বুঝতে পারছো যে একটা এত দিনের জার্নি, এত বড় একটা লং ডিস্টেন্স কভার করতে আমাদের আর 3 ঘন্টা ওখানে আমরা থেকে গেলাম। তো এই হচ্ছে ব্যাপার, আস্তে আস্তে আমরা কিন্তু এগোচ্ছি। আর রাত্রিবেলা কি দেখাবো বলো তো তোমাদের? ভেবেছিলাম বিকেলবেলা একটুখানি রোদ্দুরটা কমলে একটু সানসেটের সময় একটুখানি ড্রোনটা ওড়াবো, বা পুরো আমাদেরকেই উড়িয়ে দিয়েছে। তো এখন সময় হচ্ছে 7:48, এত জোর খিদে পেয়েছে। আসানসোলে একটা পাঞ্জাবি ধাবা বলে একটা ধাবা পেয়ে গেছি আর দাঁড়িয়ে পড়েছি সেখানেই। এখন আমরা 200 কিলোমিটার পার করতে পারিনি, 194 কিলোমিটার হয়েছে এখনো পর্যন্ত। এই যে এখানে আমাদের গাড়িগুলো রেখে দিয়েছি, পাপায়ের গাড়ি ওদিকে। বাইরে ওয়েদার ঠান্ডা আছে তো চলো আপাতত একটুখানি মুখে চোখে জল দিয়ে দেখি কি খাবারের অর্ডার দিয়েছে ওরা, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা কিন্তু প্রায় আসানসোল সিটি ক্রস করে গেছি হচ্ছে পাঞ্জাবি ধাবাতে। এই হচ্ছে পাঞ্জাবি ধাবা, আর এখানে কিন্তু সবাই বসে পড়েছে অলরেডি খাবার খেতে। খুব জোর খিদে পেয়েছে, আর পাচ্ছি না। এখন আমরা একটু বেশি করে খেয়ে নেবো। খেয়ে কিন্তু আমাদের লম্বা একটা জার্নি আছে। টাইম দেখাচ্ছে কিন্তু আমরা বেনারস ঢুকতে ঢুকতে প্রায় 5টা 5:30 বাজবে ভোরবেলা। তো এই যে আমাদের খাবার এসে গেছে, আবার কিন্তু খেতে শুরু করে দিয়েছে সবাই। তো আমি কিন্তু খেতে বসে পড়েছি। এই যে আজকে আমাদের খাবারে আছে হচ্ছে রুটি, তড়কা আর পেঁয়াজ আর লঙ্কা। সবাই খেতে শুরু করেছে, আমিও খেতে শুরু করি। সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, আরও আগেই খেয়ে নিতাম কিন্তু বৃষ্টির জন্য আমরা খেতে পারিনি। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মোটামুটি রেডি। তো চলো এবার বেরিয়ে পড়ি। হ্যাঁ, কলকাতা। এখন টাইম হচ্ছে 9:32। তুমি এগো যাচ্ছি, এগো। হ্যাঁ, বেরো তো চলো 9:33 কিন্তু আবার স্টার্ট করলাম। আসানসোল হচ্ছে 8 কিলোমিটার, ধানবাদ 70, আর আগ্রা দেখাচ্ছে হচ্ছে 1070। বাপরে বাপ, তো কোনো ব্যাপার না, আস্তে আস্তে যাচ্ছি। সকালে আমরা এত জোর লু খেয়ে গেছি, এত লু। তাও এতক্ষণ রেনকোট পরে বসছিলাম, এখন কিন্তু রেনকোটটা কিন্তু খুলে দিয়েছি। জায়গাটা একটু বৃষ্টিতে ভিজে গেছিল, তারপর কিন্তু হাওয়া লাগছে, হাওয়াটাতে কিন্তু একটু আরাম লাগছে। কেউ নড়ো না, একে এত লাগে যাচ্ছে। আমাদের আজকে দুপুরে কিছু খাওয়া হয়নি, মানে একবারে ডিনার করে নিয়েছি আমরা এখন, আর সেইভাবে কিছু খাবো না। এখন শুধু টান চালাবো। 100 কিলোমিটারের নিচে দাঁড়াবো না। কিন্তু ভাইসান্দা একটু আস্তে চালাচ্ছে, ওর গাড়িতে একটু লোডটা বেশি আছে, গাড়িটা কাঁপছে বলে তার জন্য মোটামুটি খুবই আস্তে চালাচ্ছে। তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি আর কি। ওকে বললাম যে কমসে কম 80 স্পিডটা মেনটেন করো, তাহলে আমরা ঘন্টাতে মোটামুটি 50 কিলোমিটার 60 কিলোমিটার কভার করতে পারবো। অনেকে ভাবে যে আমি 80 স্পিডে চালাচ্ছি মানে 1 ঘন্টাতে 80 কিলোমিটার চলে যাবো, সেটা কিন্তু ভুল। সে কখনোই যেতে পারবে না। তো দেখতেই পাচ্ছ রাস্তাতে গাড়ির চাপ কিন্তু লরির চাপ অনেক বেড়ে গেছে। ওদের থেকে 5 লাইট জ্বালালে কিন্তু অটোমেটিকলি ওরা সাইড দিয়ে দেবে। প্রথম কথা হচ্ছে লরি একটা নির্দিষ্ট স্পিডে যায়, নির্দিষ্ট লেন দিয়ে, ওদের নিয়ে কোনো চাপ নেই। তো দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু এখন মোটামুটি ফাঁকাই হয়ে গেছে। আমরা খেতে দাঁড়িয়েছিলাম, তার আগে কিন্তু রাস্তাতে মারাত্মক চাপ ছিল। তো পাপাই কিন্তু লিড করছে, ভাইসান থেকে মাঝখানে রেখেছে, আর আমি পেছনে আছি। আপাতত কিন্তু 197 কিলোমিটার চলে এসেছি, 297 গিয়ে দাঁড়াবো। দেখেছো কথা বলতে বলতে কি হচ্ছিল। একই রাস্তা, এটা দিয়ে গেলেও যেখানে যাবি, এটা দিয়ে গেলেও সেখানে যাবি। ওদের জন্য আমি ঘাবড়ে গেছি কথা বলতে বলতে। রাস্তাটা একই জায়গা থেকে কানেক্ট হচ্ছে। এতক্ষণ বাদে কিন্তু ভাইসানদা খুব সুন্দর গাড়ি চালাচ্ছে, ভালো টানছে। এই যে আসানসোল কিন্তু আর 1 কিলোমিটার বাকি, আর দুমকা হচ্ছে 88 কিলোমিটার ভেতরে চলে গেল। আর বুধগয়াটা দেখলাম না, বুধগয়া অবশ্য ডান দিকে ঢুকে যাবে। এরকম যদি ভাইসানদা প্রথম থেকে গাড়ি চালাতো, তাহলে আমরা এতক্ষণে কত কিলোমিটার কভার করে নিতাম। ভালো চালাচ্ছে এখন। আমাদের 3টে বাইক পরপর যাচ্ছে, দারুণ লাগছে। এটা যদি হাইওয়েটা একটু ফাঁকা থাকতো না, তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। আমার সত্যি রাত্রিবেলা গাড়ি চালাতে এত ভালো লাগে কি বলবো। আর একটু পরে কিন্তু আরো এইসব যে লোকাল বাইক গুলো চলছে বা এমনি প্রাইভেট গাড়িগুলো চলছে, সেগুলো কিন্তু আরো কমে যাবে। এরকম একটা স্পিড মেনটেন করলে ভালো লাগে। আমার এই স্পিডটা খুব পছন্দের স্পিড, 80 থেকে 100 বা 80, 90, 100। খুব কম টাইমে কিন্তু অনেক রাস্তা কভার করা যায়। আর যেখানে দাঁড়াবো সেখানে একটু কম টাইম দাঁড়াতে হবে। এখানে যেহেতু আমাদের সঙ্গে 2টো মেয়ে আছে, 3টে ছেলে আছে, তো যত বেশি জন হবে তত কিন্তু যে কোনো রাইডের ক্ষেত্রে কিন্তু সময় কিন্তু একটু বেশি লেগে যাবে। তুমি কোনো রকম ভাবে কিন্তু কম করতে পারবে না। তোমরা যদি আজকে একা রাইড করো, তোমাদের অনেক কম সময় লাগবে। তা বলে কিন্তু এরকম কোনো চ্যালেঞ্জ বা কোনো রেসারেসি করে কোনো কিছু করতে যেও না। যেটা হবা সেটা এমনি হবে। বেশি কথা বলছি না, রাত্রিবেলা সেইভাবে দেখাবো তোমাদের কিছু নেই। আর রাত্রিতে কিন্তু আমরা খুব আরামসে গাড়িটা
গাড়িটা চালাতে পারি। তো চলো কিছুটা রাস্তা কভার করে নিই, সবাই এখন ভালো গাড়ি চালাচ্ছে, তারপর আবার আসছি। আর আমি কিন্তু ফগ লাইট সব জায়গাতে ব্যবহার করছি, খুব ভালো রয়েছে সেখানে, কিন্তু আমি ফগ লাইট ব্যবহার করছি না, কারণ আমার শুধু সুবিধা দেখলে হবে না, তো এতে কিন্তু অনেকের অসুবিধা হয়, তার জন্য কিন্তু অনেক জায়গাতে এই ফগ লাইট ব্যবহার করার জন্য বা লাগানোর জন্য কিন্তু কেস দেয়। তো চলো আমরা কিছুটা রাস্তা কভার করে নিই, 476 কিলোমিটার বাকি, আর টাইম দেখাচ্ছে আমাদের, আমরা যদি নন স্টপ যাই তাহলে কিন্তু 6:37 পৌঁছাবো। আমাদের কিন্তু এখন লম্বা জার্নি কিন্তু 3 দিন পর পর করতে হবে, তারপর কিন্তু আমরা ফাইনালি পাহাড়ের দর্শন পাবো। এখনো 476 কিলোমিটার, ইয়ার কি নয়। আর এখন কিন্তু টাইম কিন্তু 9:46 হয়ে গেছে। চিত্তরঞ্জন ডান দিকে চলে যাচ্ছে, আর ধানবাদ কিন্তু এখনো 54 কিলোমিটার। ধানবাদ সিটি বাঁদিকে ঢুকে যাবে, আর আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। এই ধানবাদ সিটির ওখান দিয়ে যখন আমরা পাস করবো, এর আগের বারে নেপাল যাওয়ার সময় যখন আমরা ধানবাদ ক্রস করছিলাম সন্ধ্যেবেলাতে, তখন কিন্তু ধানবাদ সিটিতে একটা ফ্লাইওভার দিয়ে যখন ক্রস করছি, তখন কিন্তু পুরো সিটিটাতে আলো জ্বলছে, কি দারুণ লাগছিল। ক্যামেরাতে অতটা ক্যাপচার হয় না, কিন্তু নিজের চোখে যেটা দেখি একদম খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। যত ওদিকে যাচ্ছি লরির চাপ যেন বেড়ে যাচ্ছে, দেখো কি অবস্থা, জ্যাম ফ্যামে না পড়ি বাবা। ফাইনালি কিন্তু আমরা চিনকুন্ডা ব্রিজ টপকে চলে এলাম হচ্ছে ঝাড়খণ্ডে। পশ্চিমবঙ্গকে কিন্তু আমরা বিদায় জানিয়ে দিলাম। আর ভাইসান্দা পাপাই কিন্তু খুব ভালো গাড়ি চালাচ্ছে, এতক্ষণ ভাইসান্দা আস্তে আস্তে চালাচ্ছিল, এখন কিন্তু টানছে, ভালো স্পিডে টানছে। এই ট্রিপে কিন্তু আমরা অনেকগুলো স্টেট বা অনেকগুলো রাজ্য কিন্তু ক্রস করতে করতে যাবো। এসে গেছে আজকের আমাদের সম্ভবত 3 নম্বর বা 4 নম্বর, গুলিয়ে ফেলেছি, ঠিক মনে নেই, কারণ বৃষ্টিটা এসে আমাদের মাথা গুলিয়ে দিয়েছে তো পুরো। আর মাইথন ড্যাম কিন্তু ডান দিকে ঢুকে গেছে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাবো কোন জায়গাটাতে ডান দিকে ঢুকছে মাইথন, কারণ এই রুটে আমি যখন প্রথম আসি আমি কিন্তু ওই জায়গাটাতেই গেছিলাম। ডান দিকে সুন্দর একটা মন্দির, যতবার যাই ততবারই খুব সুন্দর লাগে মন্দিরটা। পুরো ফাঁকা রাস্তা, ফাঁকা ফাঁকা, ওরা দুজন তো পুরো উড়ছে, আর আমি এই পেছনের রাস্তা ফিল দিতে দিতে যাচ্ছি। তো আমরা মোটামুটি প্রায় ধানবাদের কাছাকাছি এসে গেছি। ধানবাদ ক্রস করবো তখন, তারপর কিন্তু আমরা 4খানা ডাইভারশন পাবো। আর বেনারস হচ্ছে 428 কিলোমিটার। গাড়িতে তেলের অবস্থাও খারাপ, 80 কিলোমিটার ফুয়েলনেস দেখাচ্ছে। গাড়িকে আগে পেট্রোল খাওয়াতে হবে, আমরা তো খেয়ে নিয়েছি। আমি একটু আগে যখন আমরা বৃষ্টি পড়ছিল পাম্পে দাঁড়িয়েছিলাম, তখনই বললাম যে আমরা পেট্রোলটা নিয়ে নিই, আবার টপ আপ করে নিই। তো বললো না পরে ভরবো। এখন ওদেরকে তো সামনে দিয়ে দিচ্ছি, এখন পেছনে আমি আছি। কাজ চলছে, লোহা ফোয়া কিছু নিয়ে যাচ্ছে ট্রেনে করে। তো ধানবাদ কিন্তু আর 14 কিলোমিটার বাকি। এরকম রাস্তায় কন্ডিশন থাকলে তো হয়ে গেল, কালকে দুপুর হয়ে যাবে পৌঁছাতে। এখান থেকে এই রাস্তাটা কিন্তু বাঁদিকে ঢুকে গেল হচ্ছে ধানবাদ, আমরা সোজা বেরিয়ে যাবো। চলো সামনে ফ্লাইওভারটা থেকে ওই সিটিটার পুরো ভিউটা তোমাদের দেখাবো। দারুণ লাগে, দারুণ, পুরো সিটিটা পুরো ওখান থেকে দেখা যায়, পুরো জল জল করে। কিন্তু এই ডাইভারশনগুলো তো আমাদের স্পিড ডাউন করে দিচ্ছে, দেখেছো কিরকম উল্টো দিক দিয়ে আসছে। আরে গাড়িটা অত জোর আসছে, আমি দাঁড়িয়ে না বলে কি করবো? আর কি করে যাবে? দেখেছো এটা কি পাগল হয়ে গেছে, বাম্পার বাঁচাচ্ছে। সবাই 2খানা ডাইভারশন ক্রস করলাম, এখনো 2খানা। তাও এখন 10:42 বাজে বলে লোকাল লোকেরা খুব কম আছে, শুধু লরি আছে। আর না হলে লোকাল লোকেরা থাকলে তো মাথা খারাপ করে যেত। আমরা যখনই বেশিরভাগ সময় এখান থেকে ক্রস করি, সন্ধ্যেবেলার দিকে যদি ক্রস করি, আমরা ওই ফুটপাথ দিয়ে যাই। তো চলো আবার পেয়ে গেছি রাস্তা, টান টান যাবো, কিন্তু সামনে আবার ডাইভারশন আছে জানি, কিন্তু আপাতত কিছুটা রাস্তা কভার করে নিই। আমরা কিন্তু বাড়ি থেকে প্রায় 263 কিলোমিটার মতো রাইড করে সামনেই কিন্তু আমরা পেয়ে যাবো তোপচাচি পরেশনাথ হিল। তার আগে কিন্তু আমাদের ফুয়েল আপ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তো পাপাই পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছে, আমি আর ভাইসান্দা যাচ্ছি, একসাথে সবাই ফুয়েল আপ করবো। তোমাদেরকে একটু দেখিয়ে দেবো ঝাড়খণ্ডে আজকে জুনের 13 তারিখে তেলের দাম এখানে কি যাচ্ছে, আপডেট দিয়ে দেবো। তো আমরা কিন্তু এসে গেছি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পের সামনে। তো আমরা এখন চলে এসেছি ঝাড়খণ্ডে তেল ভরতে। এখানে তেলের লিটার হচ্ছে 105 টাকা 35 পয়সা, অনেকটাই কম। অটো কার্ড লাগা দিয়েছে 1083 টাকা, 10 লিটার 28 গ্রাম তেল গেছে। তো আমাদের গাড়ির পেট ভরানো কমপ্লিট, গাড়ি কিন্তু পেট পুরো ফুল করে দিয়েছি। ফুয়েল রেঞ্জ কিন্তু দেখাচ্ছে কখনো 360, কখনো 390, কখনো 400। ফুয়েল রেঞ্জটা কিন্তু একটু গন্ডগোল দেখাচ্ছে। 28 করে কিন্তু মাইলেজ পাচ্ছি, একটু আগে 27 পাচ্ছিলাম। আমি তো টেনশনে পড়ে গেছি যে এত কম যদি মাইলেজ পাই তাহলে তো হয়ে গেল, আমাদের খরচটা বেশ কিছুটা বেড়ে যাবে। এখনো কিন্তু আমাদের 400 কিলোমিটার যেতে হবে, 400, ইয়ার কি নয়। এবার আরও অনেকে রয়েছে মাঝে সাঝে, সবাই দাঁড়াচ্ছে টুকটাক। তোপচাচি কিন্তু আর 14 কিলোমিটার বাকি, আর আমরা কিন্তু এখনো পর্যন্ত 274 কিলোমিটার রাইড করেছি আর কি। 11:33 বাজে এখন। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি হচ্ছে তোপচাচি। অ্যাকচুয়ালি মাইকটা বন্ধ হয়ে গেছে, রানিংয়ে বললে তোমরা শুনতে পাবে না, তাই কিন্তু দাঁড়িয়ে বললাম। এবার কিন্তু মাইকটা চার্জে দিই, আর আমরা কিন্তু এগোবো এবার আস্তে আস্তে। আমরা কিন্তু চলে এসেছি হচ্ছে পরেশনাথ। মাইক ছাড়া ভিডিও করছি সেহেতু একটুখানি নয়েজ আসতে পারে। ডান দিকে কিন্তু রয়েছে পরেশনাথ পাহাড়। যতবার আমরা এখান দিয়ে যাই ততবার আমরা অন্ধকারেই থাকি, কোনো একবার তো দিনের আলোতে আসবো। তো চলো আপাতত এগোই, ওরা অনেকটা এগিয়ে গেছে। এবার আমি কিছুটা রাস্তা কভার করে নিই,
তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা প্রায় বাড়ি থেকে 350 কিলোমিটার মতো রাইড করে এখন আছি হচ্ছে হাজারিবাগে। এখন সব রাইডারদের এত ঘুম পেয়েছে, তাই দেখো পেছনে বাইক সব পার্ক করে দিয়েছি আমরা। এই যে তো রাইডারদের অবস্থা দেখো, এই যে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। আর এবারে ভাইসানদাকে বলবো কিছু বলতে। আমার খুব ভালো লেগেছে, এত ভালো লেগেছে যে হাঁটুতে ব্যথা হয়ে গেছে। দেখো অবস্থা দেখো ভাইসানদা। এখানে মিউজিক, আই অ্যাম মিউজিক, ইস কফি ইস চায়, টাক 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 টাক। এই যে আমার চা, ঘুম কাটানোর জন্য, সাধারণত খাই না। পূজা টুনে না না এক গ্লাস চা আবার বলবি। সত্যি ভালো করেছো ভাই। এখন প্রায় 1:30 বাজে, আমরা ঘুম কাটানোর জন্য চা খেতে দাঁড়িয়ে পড়েছি। চলো আর কি চাটা খেয়ে নিই, তারপর আবার বেরোনো যাবে। তো আমাদের কিন্তু টি ব্রেক কমপ্লিট। এবার কিন্তু আমরা বেরোতে চলেছি বেনারসের উদ্দেশ্যে। তো বেরিয়ে পড়ি। তো তাহলে আমাদের চা খাওয়া কমপ্লিট, তাহলে বেরিয়ে যাই। ওখানে কিন্তু 320 কিলোমিটার রাস্তা। এটা হচ্ছে আমাদের 9 নম্বর টোল। এখন জ্যাম ভালো লাগে কারোর? কী অবস্থা দেখো, রাস্তাটা দেখো, ডেঞ্জার রাস্তা। পুরো একদম লাল লাল করে মার্ক করা আছে। এগুলো কিসের জন্য জানো? এটা পুরো অ্যাক্সিডেন্ট জোন, তার জন্য কিন্তু এরকম মার্ক করা আছে। চপারন ঢোকার আগেই এরকম টার্নিংগুলোতে কিন্তু এরকম পুরো লাল রং দিয়ে এরকম করা আছে। আমরাও এটা জানতাম না। এর আগের বারে যখন আমরা এই ঝাড়খণ্ডের যে লাস্ট পেট্রোল পাম্পটা আছে ওখানে দাঁড়িয়েছিলাম, ওনাকেই জিজ্ঞেস করেছিলাম যে এইগুলো কেন করা আছে। এটা এখানে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য কিন্তু এরকম মার্ক করা আছে। দেখো পুরো পরপর মার্ক করা আছে। আমাদের কিন্তু উচিত যে ওই পাম্প থেকে টপ আপ করে তারপর বেরিয়ে যাওয়া, কারণ এখানে তেলের দামটা একটুখানি কম, কিছুটা সেফ হবে। পাপাই যদি বুদ্ধি করে দাঁড়ায় তো খুব ভালো হবে। ও যদি বেরিয়ে যায় তাহলে আমাদেরকেও বেরিয়ে যেতে হবে। ফাইনালি বাজে 4:08, 417 কিলোমিটার রাইড করে ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে চলে এলাম হচ্ছে বিহারে। আর এই ঝাড়খণ্ডের বর্ডারে যে শেষ পাম্পটা, যেটা ঝাড়খণ্ড ফুয়েল স্টেশন নাম আর কি পাম্পটার, ভেবেছিলাম ওখানেই প্রথমে আসবো। এদের টয়লেট করা ছিল। এর আগের বারে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন। এবারেও ভেবেছিলাম যে ওখানে দাঁড়াবো। বিহারে তো তেলের দামটা বেশি, তো লাস্ট বার ওখান থেকে একটু টপ আপ করে নেবো। তেল আছে যদিও বা 230 কিলোমিটার, কিন্তু ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে আর হাফ মোটামুটি তেল আছে। একটু এর উপর টপ আপ করে নিলে ভালো হতো। তোমরা যদি কেউ এই পথে আসো, পেট্রোল পাম্পটা কিন্তু ব্যবহার করতে পারো, সে টয়লেটের জন্য হোক আর তেলের জন্যই হোক। স্টাফেদেরও ব্যবহার ভালো, আর বাথরুম তো একদম ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন টাইম হচ্ছে 4:17। আমরা এখন কিন্তু পার করছি হচ্ছে চপারন ফরেস্ট। আর পাপাই পাগল আছে, ও একা একা আগে এগিয়ে গেছে। কোথায় একসাথে থাকবে এই জায়গাগুলোতে? দেখছো দুপাশে পুরো ঘন জঙ্গল, আর হালকা হালকা কিন্তু আলো ফুটছে। লাইটটা জ্বলছে বলে ওই জন্য বুঝতে পারছো না। লাইটটা দেখো, নেভালে বুঝতে পারবে। হালকা হালকা কিন্তু আলো ফুটছে, ভালো আলো ফুটে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আমরা ভালো টাইমে ফরেস্ট ক্রস করছি, এক একটা স্টেট ক্রস করছি। আর তত কিন্তু এক্সাইটেড কিন্তু আরো বেশি হয়ে যাচ্ছে। কতদিনের আবেগ এগুলো বোঝানোই যাবে না। তো হাইওয়েতে লাইট দেখো, গাড়িরও হেডলাইট না থাকলে কোনো ব্যাপার না, এরকম এই ধরনের লাইট আছে। পুরো দিন করে দিয়েছে, পুরো দিন। যত আলো ফুটছে তত কিন্তু চোখটা টানছে পুরো ঘুমের জন্য। দুদিন এত পরিশ্রম হয়ে গেছে আমাদের, এত লাফালাফি করেছি, আমাদের কিন্তু সেইভাবে শরীর কিন্তু ফিট নয়, তাও বেরিয়ে পড়েছি। তবু দিনের বেলা যা গরম, তার থেকে রাত্রিবেলা আসাটাই আমাদের ঠিক মনে হলো। এখান থেকে কিন্তু ঔরঙ্গাবাদ দেখাচ্ছে আর 62 কিলোমিটার। এটাই হচ্ছে ধোবি টোল। এখানে ডান দিক দিয়ে ঢুকে গেছে একটা রাস্তা, ওটাই চলে গেছে গয়ার দিকে। ওইটা দিয়ে কিন্তু আমরা গেছিলাম হচ্ছে রাক্সোল। এই সামনে থেকে ইউটার্ন মেরে এসে ডান দিকে ওই ফুটে ঢুকে যেতে হবে সোজা। ওই রাস্তাটাই সোজা মুজাফরপুর হয়ে চলে যাচ্ছে রাক্সোল। নিশ্চয়ই টোলের ওখানে কোনো কাজ ফাজ চলছে, কারণ এই পাশ দিয়ে আমাদের বের করে দিল। এবারে কিন্তু আমি যে হেলমেটটা ব্যবহার করছি, হেলমেটটা কিন্তু আমি নতুন নিয়েছি এই ট্রিপের জন্যই। তার প্যাডিংটা এত চাপা, আমার পুরো চোয়াল দুটো পুরো চেপে আছে। এক কথা বলতে যাচ্ছি আর এক হয়ে যাচ্ছে, পুরো চেপে আছে চোয়ালগুলো। তো ভাইসানদার অনেকক্ষণ ধরে একটু হাঁটুতে ব্যথা করছে, তাই একটুখানি দাঁড়াতে যাচ্ছি। ঠিক আছে, অসুবিধা নেই, চাপ নেবার কিছু নেই, নিজেরা আছি এখানে, তো বাইরে কেউ নেই, আস্তে আস্তে যাবো। এখন বাজে হচ্ছে 4:34, 443 কিলোমিটার আমাদের রাইড করা হয়ে গেছে। আর আমার গাড়ি কিন্তু এখন মাইলেজ দিচ্ছে হচ্ছে 29, এক বেড়েছে। আর ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে হচ্ছে 180। এই ট্রিপে কিন্তু আমরা বেশ কিছু জায়গায় ক্যাম্পিং করব, তার জন্য কিন্তু আমরা ক্যাম্পিং এর 99% জিনিস কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। আর ভাইসানদার পেছনে একটা বড় ব্যাগ আছে, সেখানে কিন্তু আমরা সব রকম খাবারও ক্যারি করছি। যখন হোটেল নেবো, যদি শরীর দেয় আমরা হোটেলেও চেষ্টা করবো নিজেরা কিছু বানিয়ে খাবার।
আর সেইগুলোই ওর গাড়িতে চাপানো আছে, বেচারা বসতে পারছে না ঠিক করে, এতটা সামনের দিকে এগিয়ে এসছে। আমি বলেছিলাম যে এত কিছু নেবার দরকার নেই, মোটামুটি 2 দিন 1 দিনের খাবার রাখি, তাহলে আমাদের এক্সট্রা ওয়েট ক্যারি করতে হবে না। ও বললো না কিনে নে ভাই কিনে নে, যে অসুবিধা হবে রে, দিয়ে নিজেই জোর জবরদস্তি বললো না কিনে নেবো সব কিছু। তারপরে ব্যাস অসুবিধা, ও নিজে ঠিক মতো বসতে পারছে না, যা হোক করে বসে গাড়ি চালাচ্ছে, ওই জন্য ওর হাঁটুতে আরো বেশি যন্ত্রণা করছে। আবার দাঁড়িয়ে পড়েছে, এটা কে? পাপাই সেলফি তুলছে। আর এই পাশে দেখো ফাল্গু রিভার না ফাল্গু মরুভূমি বলবো বুঝতে পারছি না, এক ফোঁটা জল নেই, পুরো শুকনো। আমার একটু ঘুম পেয়ে গেছে, বাবার পেছনে ছবি তুলছে বলে আমি একটু দাঁড়িয়ে পড়লাম। এই বাঁদিক দিয়ে কিন্তু চলে গেল হচ্ছে ধোবি সিটি, কিন্তু এই ভেতর দিয়ে ঢুকে গেল। আর আমরা যাবো সোজা ঔরঙ্গাবাদের দিকে, ঔরঙ্গাবাদ বলাটা ভুল, দিল্লির দিকে আর কি। তো দেখতেই পাচ্ছ ভালো আলো ফুটে গেছে, কিন্তু যদি ওখানে আমরা বৃষ্টিতে না ফাঁসতাম না, তাহলে বিহারটা কিন্তু আমরা একটুখানি রাত্রিবেলার মধ্যে ভেবেছিলাম যে পার করবো, একটু ফাঁকায় ফাঁকায় যেতে পারতাম। এই যত আলো ফুটবে তত লোকজন গ্যাঞ্জাম বেড়ে যাবে। আমি দেখেছি এর আগের বারে যখন যাচ্ছিলাম, বেশিরভাগ মানুষ মানে কোনো দেখে না আর রাস্তায় চলে আসে, বহুত অসুবিধা হয় সেগুলোতে। কিন্তু আলটিমেট তো ভগবান তো আমাদের এই জায়গাগুলো তো সকালবেলাতেই ক্রস করতে দেবে। এখনো জিপিএসে টাইম দেখাচ্ছে যে আমাদের 9টা সাড়ে 9টা বাজবে যদি নন স্টপ যাই, কিন্তু আমাদের তো একটু দাঁড়াতে হবে। আর একটু আলো ফুটলে একটুখানি ছবি তুলবো, একটু ভিডিও করবো, বা যদি দৌড়াই একটুখানি ওড়াবো, তাহলে তো আরও সময় লেগে যাবে। 3 ঘন্টার জন্য আমাদের মেকআপই করতে পারছে, তার মধ্যে এই ধরো ভাইসানদার পায়ে ব্যথা করছে, ঘুম পাচ্ছে, পাপারও একটু ঘুম লাগছে, আমারও একটু ঘুম লাগছে, ওই জন্য গাড়ি মোটামুটি আসতেই চালাচ্ছি, রিস্ক নিচ্ছি না। এই হচ্ছে ব্যাপার। তো চলো সামনের দিকে একটু এগোই। এগুলো কত সুন্দর করে রেখেছে, বাঁদিকেও রয়েছে, এগুলো সব ধানের গোলা। ঔরঙ্গাবাদ হচ্ছে আর 55 কিলোমিটার। জায়গাগুলো রাত্রিবেলা ক্রস করলে সেইভাবে কিছু বোঝাই যাবে না, কিন্তু রাত্রে ক্রস করলে জ্যামজট থেকে একটুখানি মুক্তি পাবে সবাই। দিল্লি এখনো 1014 কিলোমিটার বাকি, 7 নম্বর তো এখন টাইম হচ্ছে 5টা 15, আর আমরা বাড়ি থেকে প্রায় 474 কিলোমিটার রাইড করে চলে এসেছি হচ্ছে বিহারের ওমস বলে একটা জায়গাতে। আর এখান থেকে কিন্তু ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, পুরো লম্বা একটা রেঞ্জ দেখা যাচ্ছে আর কি, ভালোই লাগছে বেশ। যা ভাই, হ্যাঁ সাইড দিয়ে দিয়েছি আমি। আমার এই বাস সব থেকে বেশি ভয় লাগে। এই পাশে প্রায় রোদ্দুর উঠেই গেছে, আর 1-1.5 ঘন্টা বাদে আমাদের পুরো মাথা খারাপ করে দেবে। বিহারে ঢোকার পর থেকে আমি একটু ভয় চালাচ্ছি, কারণ এখানকার মানুষজন যখন তখন রাস্তা ফাস্তায় উঠপাট চলে আসে, একটু ঘুমও পাচ্ছে, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। দেখো বাঁদিকটা দেখো কত সুন্দর লাগছে না, পাহাড়গুলো ক্যামেরাতে অতটা আসবে না, তবু হালকা হালকা বুঝতে পারবে, এরকম কালো 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 ঢিপি হয়ে আছে। সকাল সকাল এখানে দেখছি সব মাঠেতে তো সব বসে পড়েছে, কোনো ব্যাপারই না। পেছনে কিন্তু একটা দারুণ সানরাইজ হচ্ছে, ভেবেছিলাম এখান থেকে দৌড় ওড়াবো, কিন্তু দৌড় ওড়ানো যাবে না। সব মাঠে যা কাজকর্ম করছে মানুষজন, প্লাস আমাকে তারাও করতে পারে। আমরা দূর থেকে দেখছিলাম, কত সামনে চলে এসেছি, সুন্দর লাগছে সুন্দর। তো সবাই কিন্তু একটু রেস্ট নিতে দাঁড়িয়ে পড়েছে। আর এই পাশে দেখো দারুণ একটা সানরাইজ হচ্ছে, এখানে মনে হচ্ছে এটা বজরংবলী মন্দির, বজরংবলী গান চলছে। আর কি একটু দাঁড়াই। তো টাইম হচ্ছে 6টা 40, আর আমরা বাড়ি থেকে প্রায় 505 কিলোমিটার রাইড করে ঔরঙ্গাবাদের কাছাকাছি এসে গেছি। আর এখান থেকে কিন্তু আর 168 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে বেনারসের। সোন নদীর অবস্থা দেখো, এটা হচ্ছে সোন নদী, দেখো কইটুকু জল রয়েছে, আর ওপাশে পুরো বালি খাদ হয়ে আছে, তার উপরে এখন জ্যামে ফেসে দাঁড়িয়ে আছে। আগেছে না হাঁটার জায়গা তো। থ্যাংক ইউ। কিসের জ্যাম ভগবান জানে। হয়ে গেল শেষ। নিচে সোন নদীর যেরকম অবস্থা শুকিয়ে গিয়ে আমাদের এখন তাই অবস্থা হয়ে গেছে। ভাইয়া কিসকা জ্যাম হ্যাঁ, कुछ हुआ है क्या? ऐसे जाम रहता है थोड़ा सा, आगे काम हो रही है ना पुल के। ও দেখে নাও, এরকম উল্টো দিক দিয়ে গাড়ি যেতে কিন্তু একমাত্র বিহারেই দেখবে, মানে পুরো স্টেটটাতে আমার মনে হয় যে সবাই এরকম। তখন থেকে ননস্টপ, একজন তো আমাকে উড়িয়ে দিয়ে চলে যাচ্ছিল। তো আপাতত আমরা হোটেল খুঁজছি, আর 536 কিলোমিটার মতো এসছি। 7টা 20 বাজে, ভাই সান্দার হাঁটুতে যন্ত্রণা করছে, আর আমরা বিকেলের মধ্যে আবার বেরিয়ে যাবো, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি হোটেল নিয়ে নেবো। আজকে রাইডের এটা মনে হচ্ছে 8 নম্বর টোল প্লাজা। আমি ঠিক গুলিয়ে ফেলেছি টোল প্লাজাগুলোকে অ্যাকচুয়ালি। ফাইনালি কিন্তু আমরা এসে গেলাম আমাদের হোটেলে। এখানে দেখো বড় একটা পার্কিং আছে, কিন্তু আমাদের গাড়িগুলো ওদিকে পার্ক করে রাখা আছে। আর হোটেলের নাম হচ্ছে দ্য বিমল পয়েন্ট। তো চলো ভেতরে গিয়ে তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে রিসেপশন।
এই হচ্ছে রুম, বিরাট বড় রুম একটা, উপরে সুন্দর ফল সিলিং করা আছে, এখানে সোফা টেবিল, দুটো বেড আছে, এখানে 3 জন আরামসে শুতে পারবে, এখানে 2 জন আরামসে শুয়ে পড়তে পারবে, এখানে একটা সোফা রাখা আছে, এটা হচ্ছে বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাকই আছে। তো চলো আপাতত ফ্রেশ হয়ে নি, পূজা অলরেডি চেঞ্জ করতে শুরু করে দিয়েছে, গরমে আর পাচ্ছি না, মারাত্মক গরম, একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, এখানে কিন্তু বাথরুম কিন্তু দুটো আছে, ওইদিকে একটা তোমাদের দেখালাম আর এদিকে একটা, আর গিজারও দেওয়া আছে। টাইম হচ্ছে 8:46, আমরা প্রায় কালকে 620 কিলোমিটার মতো রাইড করে আমরা এসে মোহনিয়া বলে একটা জায়গাতে আছি, আর এখান থেকে বেনারসের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার, আর এটাই হচ্ছে বিহার আর ইউপির বর্ডার আর কি, আমরা বেরোলেই কিন্তু বর্ডার পেয়ে যাব। কালকে বেশ কিছু জায়গায় আমরা কিন্তু প্রচুর ডাইভারশন পেয়েছি, আর বেরিয়ে কিন্তু আমরা প্রায় 3 ঘন্টা আমাদের নষ্ট হয়ে গেছে, কারণ আমরা আসানসোলে এত বৃষ্টিতে ফেঁসে গেছিলাম, 3-4 ঘন্টা আমাদের পুরো কোনো ওয়েস্ট হয়ে গেছে। তো যাই হোক, তারপর সারা রাত্রি রাইড করার পরে কিন্তু আমরা প্রায় 8:30-9টা নাগাদ এসে পৌঁছেছিলাম হচ্ছে মোহনিয়াতে, আর এত মানে শরীর দুর্বল হয়ে গেছিলো, সবার এত ঘুম পাচ্ছিল, তার জন্য আমরা আর 50 কিলোমিটার যে এগিয়ে গিয়ে বেনারসে থাকবো তার কিন্তু উপায় ছিল না, তার জন্য আমরা এখানে একটা সুন্দর রুম নিয়ে নিয়েছিলাম, একটাই রুম নিয়েছিলাম, যেটার মধ্যে সবাই আমরা একসাথে ছিলাম, বড় রুম বেশ, এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, আর সেইভাবে তোমাদের সঙ্গে কথা হয়নি আর। তো এই ভিডিওটা আর কিছু বাড়াচ্ছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ডেতে। তো চলো আপাতত টাটা।